আজ আমরা ১০০ বছরেরও বেশি পুরনো একটা অসাধারণ প্রবন্ধ নিয়ে কথা বলবো, প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা। আর জানেন, এই গভীর আলোচনার শুরুটা কিন্তু হয় একটা বেশ অদ্ভুত রহস্য দিয়ে। চলুন তো দেখি ব্যাপারটা কি। একবার ভাবুন তো, এমন একজন শিল্পী যার হাতে পাথর খোদাই হয়ে প্রায় জীবন্ত দেব দানব তৈরি হয়। সেই শিল্পী কেন নিজের অবসর সময়ে শুধুই নিজের আনন্দের জন্য কাদামাটি টিপে টিপে ছোট ছোট পুতুল বানাবেন? শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এই সাধারণ কাজের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট দর্শন। তো চলুন এই রহস্যের উত্তরটাই খোঁজা যাক আমাদের প্রথম অংশে। প্রবন্ধের শুরুতেই প্রমথ চৌধুরী একটা দারুণ কথা বলেছেন। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। মানেটা কি দাঁড়ালো? মানে হলো, একজন সত্যিকারের শিল্পীর হাত কিন্তু কোনো একটা গণ্ডিতে বাঁধা থাকে না। তার সৃষ্টির জগৎটা একদম স্বাধীন, অফুরন্ত। এই ভাস্কর আর কেউ নন, তিনি হলেন জগৎবিখ্যাত ফরাসি শিল্পী রোঁদা। ভাবুন একবার, একদিকে তিনি বানাচ্ছেন বিশাল বিশাল সব পাথরের মূর্তি, যা দেখে লোকে অবাক হয়ে যাচ্ছে, আর অন্যদিকে যখনই অবসর পাচ্ছেন তিনি কাদামাটি নিয়ে বসে পড়ছেন, নিতান্তই খেলার ছলে, শুধু নিজের জন্য বানাচ্ছেন ছোট ছোট মাটির পুতুল। প্রমথ চৌধুরী বলছেন, এই যে কাজটা, এটাই হলো তার আসল খেলা। কিন্তু প্রশ্নটা হলো, এই যে উদ্দেশ্যহীন কাজ, এর উদ্দেশ্যটা আসলে কি? এখানে একটা খুব জরুরি পার্থক্য লুকিয়ে আছে। দেখুন, প্রবন্ধটা খেলা আর জুয়া খেলার মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছে। আসল খেলা কোনটা? যেখানে আনন্দ ছাড়া আর কোনো উপরি পাওনার আশা নেই, মানে কোনো পুরস্কার বা লাভের চিন্তা নেই, শুধু খেলার আনন্দ। কিন্তু যখনই উদ্দেশ্যটা হয়ে যায় কিছু জেতা বা পাওয়া, সেটার খেলা থাকে না, ওটা হয়ে যায় জুয়া। এই খেলার ধারণাটাকে আরও এক ধাপ গভীরে নিয়ে যাওয়া হয়েছে লীলা শব্দটা দিয়ে। ভাবা হয় যে সৃষ্টিকর্তা এই যে গোটা বিশ্বটা বানিয়েছেন, এটা কিন্তু কোনো অভাব বা প্রয়োজন থেকে নয়, এটা তার আনন্দেরই এক প্রকাশ, তার লীলা। ঠিক সেভাবেই একজন শিল্পী যখন কোনো কিছু তৈরি করেন, সেটাও কিন্তু কোনো দরকারের জন্য নয়, শুধুমাত্র সৃষ্টি করার আনন্দে। একেই বলা হচ্ছে জীবাত্মার লীলা। তাহলে প্রশ্নটা এসে যায়, একজন শিল্পীর আসল প্রেরণা কি হওয়া উচিত? আমাদের পরের অংশটা ঠিক এই দ্বন্দ্বটা নিয়েই। এখানে দুটো শব্দের তফাতটা বোঝা খুব দরকারি। একটা হলো আনন্দ আর অন্যটা মনোরঞ্জন। আনন্দ কি? ওটা হলো সৃষ্টির কাজ থেকে পাওয়া ভেতরের একটা খাঁটি তৃপ্তি, মানে নিজের জন্য। আর মনোরঞ্জন হলো অন্যকে খুশি করা, অন্যের কাছ থেকে প্রশংসা বা বাহবা পাওয়ার চেষ্টা। এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে। ধরুন, টাউন হলে খুব দরকারি একটা বক্তৃতা হচ্ছে। কজন লোক যাবে? খুব বেশি না। অথচ মাঠে একটা ফুটবল ম্যাচ হচ্ছে, যার আসলে কোনো মানে নেই, কিন্তু সেখানে দেখবেন লোকে লোকারণ্য। কেন? কারণ মানুষ আসলে খেলা ভালোবাসে, ওই উদ্দেশ্যহীন আনন্দটার জন্যই ভালোবাসে। কিন্তু এর মানে কি যে সত্যিকারের শিল্প সবসময় খুব গুরুগম্ভীর বা নীরস হবে? একদমই না। চলুন দেখি প্রমথ চৌধুরী এ ব্যাপারে কি বলছেন। আচ্ছা, এবার দেখা যাক এই ভাবনাটা একজন শিল্পী বা লেখকের জন্য ঠিক কতটা জরুরি। প্রবন্ধের একেবারে মূল কথাটা কিন্তু এটাই। যে মুহূর্তে একজন শিল্পী বা লেখক টাকা রোজগার বা লোকের হাততালির জন্য কিছু বানাতে শুরু করেন, ঠিক সেই মুহূর্তে তার শিল্পটা আর শিল্প থাকে না, ওটা হয়ে যায় একটা খেলনা। আর খেলনার কি হয়? আজ হয়তো সেটা খুব আদরের, কিন্তু কালকেই লোকে সেটা ভেঙে ফেলে দিতে পারে। চৌধুরী এখানে শিল্পী সাহিত্যিকদের জন্য একটা সতর্ক বার্তাও দিচ্ছেন। তিনি বলছেন, নিজের ক্ষমতার বাইরে গিয়ে শুধু জনপ্রিয় হওয়ার লোভে কিছু করতে গেলে তার ফল কিন্তু ভালো হয় না, পতন হয়। আসল কাজ হলো নিজের ভেতরের সত্যিটাকে খুঁজে বের করা। এতক্ষণ তো কথা হলো স্রষ্টার দিক থেকে। আচ্ছা, এবার যদি আমরা পাঠকের দিক থেকে ভাবি, সাহিত্যকে কিভাবে নেওয়া উচিত? দেখুন, শিক্ষা আর সাহিত্যের মধ্যে একটা বড় পার্থক্য আছে। শিক্ষার কাজ হলো আমাদের মনকে নানা রকম তথ্য বা খবর দিয়ে ভরিয়ে দেওয়া। কিন্তু সাহিত্যের কাজটা অন্যরকম, ওর কাজ হলো মনটাকে জাগিয়ে দেওয়া। শিক্ষা অনেক সময় আমাদের অনিচ্ছা সত্ত্বেও নিতে হয়, তাই না? কিন্তু সাহিত্য, ওটা আমরা নিজের ইচ্ছে, নিজের আনন্দে গ্রহণ করি। ব্যাপারটা অনেকটা স্কুলের পড়ার মতো, যেটা একটা ডিউটি বা কর্তব্যের মতো মনে হয়। কিন্তু সাহিত্যের রস, ওটা হলো অমৃতের মতো,
যা মানুষ শুধু আনন্দের জন্য পান করে। কাজেই এই দুটো জিনিসের ধর্ম কিন্তু একেবারেই আলাদা। তো চলুন এতক্ষণের পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে আমরা কি দেখলাম? প্রথমত, সত্যিকারের শিল্প বা সাহিত্য হল এক ধরনের খেলা। এর উদ্দেশ্য কোনো পুরস্কার জেতা নয়, আসল উদ্দেশ্য হল নির্ভেজাল আনন্দ পাওয়া। দ্বিতীয়ত, এই খেলার মাঠে কিন্তু সবাই সমান, কোনো উঁচু নিচু ভেদ নেই। আর সবশেষে, এটা হলো একটা নিষ্কাম কর্ম, যা আমাদের তথ্য দিয়ে ভারাক্রান্ত করে না, বরং আমাদের মনটাকে জাগিয়ে তোলে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আজকের এই দুনিয়ায় যেখানে আমরা সবকিছুতেই একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুঁজি, সব কাজেই লাভের হিসেব করি, সেখানে শুধু আনন্দের জন্য করা একটা উদ্দেশ্যহীন কাজের আসল মূল্যটা ঠিক কোথায়? ব্যাপারটা ভাবার মতো, তাই না?